রিতেশ তিওয়ারি মহাশয়কে বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। কলকাতা কর্পোরেশনের এই অ্যামেন্ডমেন্টে বলার জন্য সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। এমনভাবে বলা হলো মনে হচ্ছে এই প্রথম ডিলিমিটেশন হচ্ছে। দীর্ঘদিনকার সিনিয়র বিধায়ক মন্ত্রীও ছিলেন অতীতে। 1951 সালের কেএমসি অ্যাক্টকে 1980 সালে রিপ্লেস করা হয়। পরবর্তীকালে 1984 সালে প্রথম ডিলিমিটেশন হয়। আজকে যে যুক্তি উনি দেখালেন, আমরা যদি প্রশ্ন করি 100 থেকে 141 করা হয়েছিল কোন যুক্তিতে, আজকে প্রশ্ন করলে এর উত্তর বর্তমানে যারা আছেন তারা নয়, যারা ওই সময় করেছিলেন তাদের উপরে বর্তায়। বলছি ওই সময় গার্ডেন রিচ, সাউথ সাবারবান ওই এলাকাগুলোকে অন্তর্ভুক্ত করে 100 থেকে 141 হয়। পরবর্তীকালে আমরা দেখলাম আবার 2019 সালে জোকা 1 এবং জোকা 2 গ্রাম পঞ্চায়েতকে ইনক্লুড করে 141 থেকে 144 করে দেওয়া হলো। তো মাননীয় বিধায়ক যিনি অতীতে মন্ত্রী ছিলেন, তিনি তার সপক্ষে কোনো বক্তব্য রাখতে পারবেন কি? কারণ এটা তার সরকার করেছে। এই ডিলিমিটেশন কোনো নতুন নয়, যখন যখন প্রয়োজন হয় তখন যে সরকার আছে তারা করেছে। আর কেএমসি অ্যাক্ট, যার সেকশন 601 এ ক্ষমতা দেয় যে অ্যাড, অ্যামেন্ড এন্ড অল্টার করার তার সমস্ত এখতিয়ার আছে। সে আইন মেনেই এই সংশোধন আমাদের সরকার নিয়ে এসছে। আমরা বর্তমানে শুধু শিডিউল 2 সংশোধন হচ্ছে, যেখানে সংখ্যা 144 ছিল 209 হচ্ছে। অতীতের অভিজ্ঞতা কিরকম আছে? কলকাতার একটি ওয়ার্ড 66, যার ভোটার সংখ্যা একটা ওয়ার্ডে 85,000 ছিল, আর উল্টো দিকে এই বিধানসভা যে ওয়ার্ডে আছে সেখানে সংখ্যা 5,000। আপনি টপোগ্রাফিক্যাল সিচুয়েশন এবং ভোটার যদি দুই সংখ্যাকে দেখবেন, কোনো জায়গায় এলাকা অনেক বড়, ভোটার সংখ্যা কম, এই সমস্ত জিনিসকে মাথায় রেখে এই ডিলিমিটেশন আমাদের সরকার নিয়ে এসছে। এই ডিলিমিটেশনের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে এই ডিলিমিটেশন করা। এই ডিলিমিটেশনে 209 জন কাউন্সিলর হবেন। মানুষ তাদের কাছে যোগাযোগ করতে পারবে। 32 লক্ষ মানুষ কলকাতা শহরে বসবাস করে। অন অ্যাভারেজ 15,500 থেকে শুরু করে 16,000-এর কাছাকাছি এই ওয়ার্ডগুলো হবে। প্রায় অতীতের কি অভিজ্ঞতা আমরা দেখেছি, শুধু একটি বিধানসভায় 2.5 লাখ ভোট, মাত্র 5টা কর্পোরেশনের ওয়ার্ড, আমরা সেটাও দেখেছি। সুতরাং বাস্তব ভিত্তিতে এই অ্যামেন্ডমেন্ট আমরা এনেছি। কলকাতা কর্পোরেশন একটি ঐতিহ্যমণ্ডিত কর্পোরেশন, যেখানে চিত্তরঞ্জন দাস মেয়র হয়েছিলেন, তিনি সিও পদে সুভাষবাবুকে নিয়োগ করেছিলেন। এই রকম একটি কর্পোরেশন যাতে ঠিকঠাকভাবে কাজ করে আগামী দিনে কলকাতা শহর নাগরিক পরিষেবার ক্ষেত্রে এমন একটা জায়গা অর্জন করুক যেটা থেকে ভারতবর্ষের সকলের নজর কাড়তে পারে। কিছুক্ষণ আগে প্রাক্তন মেয়র, বর্তমান সাংসদ এবং প্রাক্তন পুরমন্ত্রী হাওড়া কর্পোরেশনের কথা বলতে গিয়ে তিনি প্রমোটারদের কথা তুললেন। আমি আজকের এই সুযোগ নিয়ে বলছি, আপনি মেয়র ছিলেন, কলকাতা হাইকোর্ট একাধিকবার আপনি পুরোনয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন। কতবার আপনাদেরকে বারবার ডাকা হয়ে ডেকে জিজ্ঞাসা করা হয়েছে যে কলকাতা কর্পোরেশনে যে ইললিগাল বিল্ডিং গুলো হচ্ছে সেক্ষেত্রে সরকারের অবস্থান কি, কর্পোরেশনের অবস্থান কি? আমি যে এলাকা থেকে বিধায়ক হয়ে এসেছি, আমার ওয়ার্ডের যে স্লাম এরিয়াগুলো, ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড নাম্বার 6, ওয়ার্ড নাম্বার 3, আমি এইখানে দাঁড়িয়ে অথেন্টিকেট করতে পারি
500-র বেশি ইলিগাল বিল্ডিং তৈরি করিয়েছেন আপনার নেতৃত্বে, আপনি যখন মেয়র ছিলেন। আপনার মেয়র থাকাকালীন G4 G3 8 ফিট রাস্তা নেই, সেখানে বিল্ডিং তৈরি করিয়েছেন। কোথায় ছিল আপনাদের প্রশাসন? কি করছিলেন আপনাদের প্রশাসন? পুলিশ নীরব ছিল, কাউন্সিলরের তার সাথে অ্যাডজাস্ট করেছিলেন, আর গোটা বড়গুলো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আজও ওই সিস্টেম চলছে। এক এক জায়গায়, কদিন আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে উমাকান্ত সেন লেন, ওয়ার্ড নাম্বার 4, বিভিন্ন সংবাদ মাধ্যম সেটাকে কভার করেছে। মাননীয় সদস্য, আপনার সময় শেষ। শেষ করছি স্পিকার মহাশয়। এমন ভাবে আপনারা কর্পোরেশন চালিয়েছেন, ঠিকা টেনেন্সির জমির মালিককে জোর করে তৎকালীন ডেপুটি মেয়র, আমি নাম নিচ্ছি না, আপনিও নিয়েছেন, নাম নিচ্ছি না, তৎকালীন ডেপুটি মেয়রের নিজের লোকজনকে নিয়ে, যার ওই ঠিকা টেনেন্সির উপরে দখল ছিল, তাকে তাড়িয়ে দেয় এবং দুজন অসামাজিক লোককে দিয়ে ওখানে প্রমোটিং হয়। 45টি ফ্ল্যাট আজ শিয়ালদা কোর্ট ওটাকে ভেঙে দেওয়ার সুযোগ অর্ডার করেছে। 3,3200 টাকায় কলকাতা শহরে ফ্ল্যাট হয় না, যেহেতু অবৈধ বিল্ডিং, আজ সেখানে ভাঙতে বলছে। বলুন, ওই গরিব দরিদ্র মানুষরা কোথায় যাবে? এই ধরনের পুরসভার সার্ভিস দিয়েছেন আপনারা। আর আজ দাঁড়িয়ে আপনাদের ভাগাভাগি হয়ে গেছে। এক নেতা বলছেন এর কোনো বৈধতা নেই, এটা করার জন্য পাবলিক ওপিনিয়ন নেওয়ার দরকার ছিল। আপনারা কোন কোন সময় পাবলিক ওপিনিয়ন নিয়েছিলেন? কতবার মানুষের কাছে গেছিলেন? এই এখতিয়ার আপনাদের নেই। আমাদের সরকার সাধারণ মানুষের কথা শুনে, সাধারণ মানুষের ভবিষ্যতের কথা শুনে এবং তাদের ভবিষ্যতের পরিষেবা, উন্নত মানের পরিষেবাকে চিন্তা করে এই অ্যামেন্ডমেন্ট এনেছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তার দূরদৃষ্টি জন্যে চিন্তা করে মাননীয় পুরমন্ত্রী এই সংশোধন এনেছেন। মাননীয় স্পিকার আমাকে বলার সুযোগ দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।